পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যার শুরুটা হয়েছিল ১৯৯৬ সালের কথিত শান্তি চুক্তির মাধ্যমে। মূলত শান্তি চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। পৃথিবী জুড়ে শান্তি রক্ষায় কাজ করা সেনাবাহিনীকে শান্তি প্রতিষ্ঠান নামে হাস্যকরভাবে পাহাড় থেকে সরিয়ে আনা হয়। অথচ কথিত শান্তি চুক্তির শর্তানুযায়ী পাহাড়ি সন্ত্রাসীদের অস্ত্র সমর্পণের কথা থাকলেও সেটা না করে একপাক্ষিকভাবে সেনাবাহিনীকে পাহাড় থেকে সরিয়ে আনা হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরপর যে শান্তি চুক্তি করা হয়েছিল তার পুরোটার প্রেসক্রিপশন ছিল ভারতের সেই পরিকল্পনাতেই চলেছে গেল ৩০ বছর। অজ্ঞাত কারণে মাঝে ৫ বছর সময় পেলেও বিএনপি জোট সরকার সেনাবাহিনীর যেসব ক্যাম্পগুলো সরিয়ে আনা হয়েছিল সেগুলো আবারও প্রতিস্থাপন করেনি। মূলত ১৯৯৬ সালের পর থেকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে ভারতের ইচ্ছে মতোই তাদের কার্যক্রম পরিচালনা করছে। আরাকান আর্মির ক্ষেত্রেও তাদের নীতি ব্যতিক্রম হয়নি। ভারত চায় মিয়ানমার সীমান্ত বাংলাদেশ চাপে থাকুক, যাতে বাংলাদেশের কোনো ক্রান্তিকালে মিয়ানমারের কোনো সীমান্তকে সুবিধাজনক আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা না যায়। বাংলাদেশের সাথে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমানা রয়েছে। ভারত জানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে যদি মুসলিম জনগোষ্ঠী সামরিকভাবে শক্তিশালী হয় তবে তা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। যে কারণে ভারতের পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মিয়ানমার সরকার কিংবা আরাকান আর্মির সাথে কোনো প্রকার শক্তি প্রদর্শন করেনি। ভারতকে খুশি করতে বাংলাদেশের কূটনীতি এবং সমন্বিতি এতটাই ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী ছিল যে রোহিঙ্গা মুসলমানদের শায়েস্তা করতে বাংলাদেশের সীমান্তে নিযুক্ত গোয়েন্দা সংস্থাগুলো আরাকান আর্মিকে সব ধরনের সহায়তা করেছে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অব্যাহত ছিল। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা ভারতীয় সেই বলয় কিছুটা নীরব থাকলেও বর্তমান সেনাবাহিনীকেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। কারণ শেখ হাসিনা নিয়োগ করে যাওয়া সেনাবাহিনীর সেই কর্মকর্তারা বেশিরভাগ এখনও তাদের আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু আরাকান আর্মি তথা পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে না পারাটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর, চলুন সেটা দেখা যাক। ভারত যেমন তাদের চিকেন নেক নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে, ঠিক একইভাবে বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে, যে ব্যাপারে আমরা অত্যন্ত বেখেয়াল। অথচ আমাদের এই চিকেন নেক কতটা ঝুঁকির মধ্যে রয়েছে তা নিয়ে আমাদের সরকারগুলোর কোনো পদক্ষেপ নেই। दो चिकन स्नैक हैं, वो सब भारत से ही पूर्ण रूप से सराउंडेड हैं और अगर हमने गर्दन मरोड़ दी तो बांग्लादेश बिखर जाएगा। एक तो ऐसा चिकन स्नैक है जो कि सिटिंग डक है, जो कि बस भारत जब चाहे तब उसको कैप्चर कर सकता है। वहां की डेमोग्राफी भी इसके फेवर में है। दूसरा जो सिटिंग डक उतना नहीं है लेकिन वो बड़ा भारत के लिए एसेंशियल है। लेकिन अच्छी बात क्या है, वो दो तरफ से भारत से ही घिरा है, तो भारत उसको भी जब चाहे कंट्रोल कर सकता है। আরাকান আর্মির মূল এজেন্ডা শুধু আরাকান নয়, মূল এজেন্ডা বাংলাদেশের বিশাল অংশকে যুক্ত করে গ্রেটার আরাকান প্রতিষ্ঠা করা, যা তারা এরই মধ্যে তাদের সংবিধানে সংযুক্ত করেছে। খুব সম্প্রতি আরাকান আর্মি সমর্থিত বৌদ্ধ ভিক্ষু ভেন ও কুন্ডালা আরাকান রাজ্যের একটি কল্পিত ম্যাপ তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, যেখানে দাবি করা হয়েছে এটা ১৭৮৪ সালের আরাকান রাজ্যের মূল ম্যাপ। বর্তমান আরাকানের জেলা ১৮টি হলেও তাদের পরিকল্পিত নতুন ভূখণ্ডে জেলা ২৮টি। এখন প্রশ্ন হলো, তাহলে বাকি 10টি জেলা কোথা থেকে এলো? ভয়ঙ্কর তথ্য হচ্ছে, আরাকান আর্মির কল্পিত মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী পর্যন্ত বাংলাদেশের 10টি জেলাকে তারা তাদের আরাকান রাজ্যে সংযুক্ত করেছে। আরাকান আর্মিপন্থী সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষু ভারতীয় গণমাধ্যম তার ডিপ্লোম্যাটকে দেয়া আরাকান আর্মির চিফের একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন, যেখানে আরাকানকে খুব ক্ষুদ্র ভূমি উল্লেখ করে একে প্রসারণের দিকে ইঙ্গিত করেছে আরাকান সন্ত্রাসীদের এই প্রধান। আরাকানের কালাদান প্রজেক্টে ভারতের সাথে আরাকান আর্মির সম্পৃক্ততার বিষয়টিও আরাকান আর্মির চিফ এবং ভেনু কুন্ডালা নিজেই স্বীকার করেছেন। হাসিনা আমলে খুব গোপনীয়তার সাথে ফেনী সীমান্তে অখ্যাত একটি জায়গায় ছোট একটি ব্রিজ উদ্বোধন করতে দিল্লি থেকে উড়ে এসেছিল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাত দৃষ্টিতে আমাদের কাছে ওই ব্রিজটি ছোট প্রকল্প মনে হলেও ভারতের জন্য এটা এক গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ বাংলাদেশের এই চিকেন নেক আলাদা করতে আরাকান আর্মির ভারতীয় সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। সে কারণে ভারত সরকার গুরুত্বপূর্ণ এই ব্রিজটি উদ্বোধন করতে তাদের প্রধানমন্ত্রীকে ডেকে আনে। একদিকে আরাকান আর্মিকে উস্কে দেওয়ার পাশাপাশি সুযোগ মতো বাংলাদেশের চিকেন নেক ব্লক করে ফেনী থেকে পুরো পার্বত্য এলাকা আলাদা করে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিল ভারত সরকার। হাসিনার সহযোগিতায় ভারতের পরিকল্পনা কী ছিল এরই মধ্যে তা পরিষ্কার হয়ে উঠেছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খাগড়াছড়ি থেকে মাত্র 24 মাইল এবং ফেনী থেকে মাত্র 96 মাইল দূরে মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত এখন ফুল স্কেল এয়ারফোর্স বেজে আপগ্রেড করেছে।
26M/31M আকারের শেড এবং নতুন ট্যাক্সিওয়ে দেখে এটা স্পষ্ট যে ভারত সেখানে SU-30 সহ সকল আধুনিক যুদ্ধ বিমান পরিচালনার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ওদিকে পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারফোর্স স্টেশনেও বড় ধরনের মেরামত ও পুনর্নির্মাণ শুরু করেছে ভারত সরকার। এখানেই শেষ নয়, সূত্র জানিয়েছে বাংলাদেশ থেকে আলাদা হয়ে একটি হিন্দু বৌদ্ধ রাষ্ট্র বানানোর জন্য রাজা বীর বাহাদুরের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের প্রায় 5000 পাহাড়ি সন্ত্রাসীরা আরাকান আর্মির সাথে যুক্ত হয়েছে, যাদের অনেকে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশে আসা যাওয়া শুরু করেছে। এমনকি সম্প্রতি আওয়ামী মন্ত্রী বীর বাহাদুরকেও তার নিজ বাড়ির সামনে প্রকাশ্যে চলতে দেখা গেছে। এখানে আরাকান আর্মির কি ভূমিকা হবে? কারণ আরাকান আর্মিরও একটা ভূমিকা এখানে থাকবে, যেটা জানা যাচ্ছে, এবং যে পরিকল্পনা হচ্ছে তাতে মুজিব বাহিনীর পাশে থাকবে আরাকান বাড়ি। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। একদিকে ভারত আরাকান আর্মিকে পালছে, অন্যদিকে সন্তুল আর্মার ইউপিডিএফ জেএসএসকে দিয়ে পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ রেখেছে। মূলত পাহাড়ে এখন কুকি চীন ছাড়া পাহাড়িদের সবকটি সশস্ত্র সংগঠন এখন ভারত নিয়ন্ত্রিত। কুকি চীন মূলত ভারতীয় সেনাবাহিনীর বিরোধী একটি সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন। মণিপুরে ভারত কুকি চীনের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করলে কুকি চীন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এসে তাদের কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু কুকি চীন যেন বাংলাদেশের শক্তিশালী হয়ে ভারতীয় বাহিনীর সাথে লড়াই করতে না পারে, সে কারণেই ভারতের পরামর্শে বাংলাদেশ সরকার তাদের নির্মূলে ব্যাপক অপারেশন চালায়। এই একই কারণে পুরো আওয়ামী লীগ সময়ে কুকি চীনের উপর ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে হাসিনা সরকার। প্রথম আলো, ডেইলি স্টার এবং সময় টিভির প্রযোজনায় নাটক তৈরির পর কুকি চীনের যোদ্ধাদের উপর চলত নারকীয় হামলা। যদিও বাংলাদেশের জন্য পাহাড়ের মূল সমস্যা জেএসএস এবং ইউপিডিএফ, কিন্তু কুকি চীন ছাড়া আর কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনীগুলো কখনোই কোনো অ্যাকশনে যায়নি। গেল কয়েক বছর ধরে প্রথম আলো, ডেইলি স্টার সহ দেশের মিডিয়া এবং সরকারি সংস্থাগুলোর একমাত্র টার্গেট ছিল কুকি চীন। এর কারণ বাংলাদেশকে বাঁচানো নয়, বরং ভারত বিরোধী এই সংগঠনটিকে ধ্বংস করে ভারতপন্থী বাহিনীগুলোকে পাহাড়ে একচ্ছত্র দখল নিয়ে দেয়া। কেএনএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সমঝোতার পথ বেছে নিয়েছি। এমনিতেই যৌথ বাহিনীর উপর কেএনএফের হামলা করার কোনো ইচ্ছা ছিল না। জেএসএস সন্ত্রাসীরা ইসলাম বিরোধিতা করে আসছে সেই শান্তি চুক্তির আগ থেকে। বাঙালি 1000 পরিবারের বেশি হত্যা করেছে। শুধু বাঙালি নয়, 3 পার্বত্য জেলায় বসবাসরত মারমা, বম, তঞ্চঙ্গা, পাংখুয়া, খিয়াং, মরো জাতির অনেক গুণীজনদের হত্যা করেছে। তার প্রমাণস্বরূপ ফেসবুকের বিভিন্ন টাইম লাইনে দেখতে পাবেন। জেএসএসের মূল দাবি ছিল পার্বত্য চট্টগ্রামের সামরিকায়ন এবং ইসলাম সম্প্রসারণ বন্ধ করা। কিন্তু জেএসএসদের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো জাতির উপর অভিযান চালানো কি সাংঘর্ষিক নয়? কুকি চীনের এই ভারত বিরোধী অবস্থানের কারণেই বাংলাদেশি অনেক নাগরিক কুকি চীনের সাথে যোগ দিয়েছিল। তারপরেও কুকি চীনকে যদি আমরা সশস্ত্র সংগঠন হিসেবে ধরি, তাহলে একই অপরাধে সন্তুল আর্মার জেএসএস কিংবা ইউপিডিএফকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে। এখন পর্যন্ত পাহাড়ে যতগুলো বাংলাদেশি কিংবা সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, সবগুলোর সাথে জেএসএস, ইউপিডিএফ কিংবা শান্তি বাহিনী জড়িত। 1977 সাল থেকে শুরু করে বাংলাদেশিদের উপর যতগুলো গণহত্যা কিংবা হামলার ঘটনা ঘটেছে, সবগুলোর সাথে সন্তুল আর্মার নেতৃত্বে জেএসএস কিংবা শান্তি বাহিনী জড়িত। তারপরেও তাদের বাঁচাতে কথিত শান্তি চুক্তির নামে কার্যত পার্বত্য চট্টগ্রাম ভারতের হাতে তুলে দিয়ে আসা হয়েছে। এখন নতুন করে যুক্ত হয়েছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি।